4 জুলাই মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এলপিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাসায় ফিরলেন ফরহাদ মজহার, বিএনপির দাবি অপহরণ করিয়েছিল সরকার। বিস্ফোরিত মহলাটি মেয়াদ উত্তীর্ণ ছিল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13। পানি বাড়ছে যমুনা ব্রহ্মপুত্রের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। অপহরণের অভিযোগ করা 36 ঘন্টা পর পরিবারের কাছে ফিরেছেন লেখক ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। এই ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবিব কবি মজহারের নিজ জিম্মায় বাড়ি ফেরার আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে এই লেখক জানান তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়েছিল। ফরহাদ মজহারকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছে অভিযোগে আদাবর থানায় জিডি করেন পরিবারের স্বজনরা। এরপর চলে র্যাব পুলিশের অনুসন্ধান। তার খোঁজ মেলে যশোরের অভয়নগরে। উদ্ধারের পর লেখককে খুলনা থেকে ঢাকায় আদাবর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে ফরহাদ মজহার দাবি করেছেন তাকে কেউ চোখ বেঁধে মাইক্রোবাসে তোলে। পরে ফোন করে মুক্তিপণের টাকা তৈরি রাখার কথা বলেন পরিবারকে। মুক্তিপণ দাবি করা হয়েছে। পরবর্তীতে তার স্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে গত রাত 11:30টার দিকে একটা নিয়মিত অপহরণ মামলা হয়। তো ওনাকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি, জানার চেষ্টা করছি যে কিভাবে কি হলো, ওনাকে কেমন করে উনি বাসা থেকে ওনাকে কে কারা নিয়ে গেল, কি আসল বিষয় ওনার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি নেওয়ার জন্য কবি মজহারকে আদালতে পাঠানো হয়। 2 ঘন্টারও বেশি সময় ধরে রেকর্ড করা হয় জবানবন্দি। পরে ফরহাদ মজহারের আবেদনে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি দেয় আদালত। আদালত শুধু বলেছেন যে আপনারা বুঝেন না যে অপহরণের মামলা চাঁদার জন্য করেছে, এটুকু জেনে নেন, পরবর্তীতে আপনারা দেখে নেন। এবং আপনারা ওনাকে নিজ জিম্মায় চেয়েছেন, আমি ওনাকে নিজ জিম্মায় দিলাম এবং 10,000 টাকার বন্ডে ওনার বাগিনার হাতে ওনাকে তুলে দিলেন এবং মিডিয়ার সাথে যাতে তিনি কোনো কথা না বলতে পারেন সেই জন্য একটা গাড়িতে করে তাকে তার বাগিনার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় সোমবার রাতে একটি অপহরণ মামলা করা হয়েছে আদাবর থানায়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরহাদ মজহারের অপহরণ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন তেজগাঁও ডিসি বিপ্লব কুমার সরকার। জনাব বিপ্লব কুমার সরকার, দুটি বিষয় তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকালবেলা যে সিসি টিভির যে ফুটেজ আমরা দেখেছি তাতে দেখেছি ফরহাদ মজহারের হাতে কোনো কিছু ছিল না, কিন্তু পরিবার থেকেও বলা হয়েছে যে তিনি এক কাপড়েই বেরিয়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে তার যে ব্যাগ পাওয়ার কথা আমরা শুনছি, যেখানে তার কাপড় চোপড় ছিল, একটি মোবাইল ফোন ছিল, চার্জার ছিল, সেই ব্যাগটি আসলে কোত্থেকে আসলো বা ব্যাগটি আপনারা কোথা থেকে আসলো বলে খবর পেলেন? জনাব বিপ্লব কুমার সরকার। ধন্যবাদ। দেখুন, এখানে ওনার পরিবার যে বলছেন যে ব্যাগ ছিল না, আসলে ওনার পরিবার তো ফরহাদ মজহার সাহেব যখন সকালবেলা তার বাসা থেকে বের হয়ে চলে যায় তখন তো তার পরিবারের কেউ তাকে দেখেনি। কাজেই ওনার সঙ্গে ব্যাগ ছিল কি ছিল না সেটা তার পরিবারের জানার কথা নয়। এখানে ভিকটিম যিনি ফরহাদ মজহার সাহেব, উনি নিজে কি বলছেন সেটি গুরুত্বপূর্ণ। উনি নিজে বলেছেন যে এই ব্যাগটি উনি সাথে করে নিয়ে গিয়েছেন এবং মাঝে মধ্যেই যখন উনি বাইরে যান এই ব্যাগটি উনি সাথে করে নিয়ে যান। সো এটাই বিশ্বাসযোগ্য যে উনি ব্যাগটি সাথে করে নিয়ে গিয়েছেন। উনি আপনাদের কাছে বলেছেন যে উনি ব্যাগটি সাথে করে নিয়ে গিয়েছিলেন? সঠিক বলেছেন, উনি প্রায়শই ব্যাগটি সাথে করে নিয়ে যান। এই কথাটি উনি 161 যেটি আমাদের কাছে করেছেন সেখানে স্পষ্টভাবে বলেছেন। আজকে আমরা দেখলাম আদালতের সামনে তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি বা আত্মস্বীকারোক্তিমূলক জবানবন্দি তাকে আদালতে দিতে হলো বা দেয়া হলো? আসলে তার বিরুদ্ধে অভিযোগটি কি? ধন্যবাদ। আসলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি জানেন তার পরিবারের পক্ষ থেকে গতকালকে যখন আমরা অভিযোগ পেলাম যে ফরহাদ মজহার সাহেবকে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে অপহরণ করেছে এবং তার কাছ থেকে মুক্তিপণ চাচ্ছে, তার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযোগটি পেনাল কোডের
365 এবং 385 সেকশন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করি। সো মামলা রেকর্ড করার পর থেকেই আমরা ভিকটিমকে, যিনি ফরহাদ মজার সাহেব নিজেই এই মামলার ভিকটিম, এই ভিকটিমকে উদ্ধার করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করি এবং আমাদের প্রচেষ্টার ফলশ্রুতিতে গতকাল রাতেই আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন উদ্ধার করার পর আইনি বাধ্যবাধকতা রয়েছে অপহৃত ব্যক্তিকে আদালতের কাছে উপস্থাপন করার জন্য, যেন অপহৃত ব্যক্তি কিভাবে অপহৃত হলেন এই বক্তব্যটা পুলিশের কাছের চাইতে আদালতের কাছে তার বক্তব্য আরও বেশি গ্রহণযোগ্য হবে। এই কারণেই বিজ্ঞ আদালতের কাছে আমরা তাকে উপস্থাপন করেছি, কেন এবং কিভাবে উনি অপহৃত হলেন সেই বিষয়টি আদালতের নজরে আনার জন্য। দুটি প্রশ্ন, গতকাল আপনারা তাকে উদ্ধার করার পর আজ কোর্টে যাওয়ার আগ পর্যন্ত কবি ফরহাদ মজহার আপনাদের জিম্মায় কি ছিলেন? আমাদের পুলিশি কাস্টডিতে ছিলেন। সেইটি কি পুলিশি কাস্টডিতে রাখার আইনি বাধ্যবাধকতা ছিল? অবশ্যই। আমরা যখন তাকে, আপনি জানেন যে কাউকে আমাদের কাস্টডিতে আনার পর বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করার 24 ঘন্টা সময় আমরা পাই। কাজেই আমরা 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতের কাছে উপস্থাপন করেছি। এক্ষেত্রে পুলিশ কাস্টডিতে না থেকে তিনি বাড়িতে থাকতে পারতেন কিনা, নাকি সেটি আইনে বারণ আছে? না, এটা আইনে বারণ রয়েছে কিনা না, অবশ্যই তাকে পুলিশি কাস্টডিতে থাকতে হবে। যেহেতু তাকে অপহরণ করা হয়েছে এই বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, আমরা তাকে উদ্ধার করেছি, বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করা আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য। কাজে সেই কারণেই বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা পুলিশি কাস্টডিতে তাকে রাখতে হবে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে 164 ধারায় যে তিনি স্বীকারোক্তিমূলক বা আত্মপক্ষ সমর্থন করে বা ঘটনার বর্ণনার যে জবানবন্দি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়েছিল। আপনি বলছেন যে তার 161 ধারায় পুলিশের কাছে যে জবানবন্দি তাও আপনারা রেকর্ড করেছেন, সেখানেও কি তিনি একই কথা বলেছেন? উনি আমাদের কাছে যেটা বলেছেন যে উনি যখন বাসা থেকে বের হয়ে হেঁটে শ্যামলী রিং রোড ধরে সামনে এগোচ্ছিলেন, হঠাৎ করে 3 জন লোক যাদেরকে তিনি চেনেন না তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে যাওয়ার পর তার চোখ বেঁধে ফেলে। এই কথাটি উনি আমাদের কাছে বলেছেন। আদালতেও তিনি সেই কথাই বলছেন। এখন এক্ষেত্রে আপনারা যে জিজ্ঞাসাবাদ করছেন, আপনারা যে খোঁজ খবর নিচ্ছেন, এক্ষেত্রে আপনারা কোনো মোটিভ দেখতে পাচ্ছেন যে ফরহাদ মজহারকে আসলে তুলে নিয়ে যাওয়া, অপহরণ করা, গুম করা, এটি কারা করে থাকতে পারে? দেখুন, এই বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্তাধীন বিষয়। এই বিষয়ে এখনই কোনো মন্তব্য আমরা করতে চাই না। আমরা প্রথমে বলেছি যে আমরা খোলা মন নিয়ে তদন্ত করছি, আমরা সব দিক বিচার বিশ্লেষণ করেই তদন্ত করছি। কাজেই মোটিভ রয়েছে কিনা, কি কারণে হতে পারে, সেই বিষয়গুলি তদন্তাধীন বিষয়। এগুলি আর কয়েকদিন পর বিষয়টি স্পষ্ট হবে। জনাব বিপ্লব কুমার সরকার, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছে জানতে চাইবো যে ফরহাদ মজহারের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি আসলে যে নিয়মিত যেসব ওষুধ গ্রহণ করেন সেগুলি হয়তো তিনি ঠিকমতো গ্রহণ করেননি এবং তাকে অনেক বিভ্রান্ত দেখাচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে, বিধ্বস্ত দেখাচ্ছে। এর কোনো রকম কোনো কারণ রয়েছে কিনা, তাকে যারা অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে মনে হয় তারা তার প্রতি কোনো রকম অত্যাচার করেছে কিনা, আপনারা এরকম কোনো লক্ষণ দেখেছেন কিনা, যতক্ষণ তিনি আপনাদের কাস্টডিতে ছিল তাকে কোনো চিকিৎসক দেখানো হয়েছে কিনা, চিকিৎসকরা কোনো কিছু বলেছেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। জনাব বিপ্লব কুমার সরকার, কবি ফরহাদ মজহারের শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে তিনি সুস্থ আছেন কিনা, তাকে কোনো রকম কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা, তাকে কোনো চিকিৎসক দেখেছিলেন কিনা যতক্ষণ তিনি আপনাদের কাস্টডিতে ছিলেন। ধন্যবাদ। আপাত দৃষ্টিতে, যদিও আমি ডাক্তার নই, উনি পরিপূর্ণ সুস্থ কিনা একমাত্র ডাক্তারের পক্ষে বলা সম্ভব। তবে সাধারণ একজন মানুষ হিসাবে তাকে আমাদের কাছে সুস্থই মনে হয়েছে। যদিও ওনাকে কিছুটা পরিশ্রান্ত দেখাচ্ছিল, কিন্তু অসুস্থ মনে হয়নি। এবং উনি আমাদের কাছে যতক্ষণ ছিলেন এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, কখনোই উনি বলেননি যে খুব অসুস্থতা ফিল করছেন, এই ধরনের কোনো কথা আমাদেরকে বলেননি। ওনাকে কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন পড়েনি, কারণ উনি আমাদের কাছে যখন ঢাকায় এসে পৌঁছায়, আদাবর থানায় যখন আমরা ওনাকে রাখি, ওনার পরিবারের সকল সদস্যই ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন, বাসা থেকে খাবার নিয়ে এসেছিলেন,
সেই খাবার উনি গ্রহণ করেছেন এবং অন্যান্য যা নিয়েছিলেন সবই গ্রহণ করেছেন। তো কাজেই আমি বলতে পারি যে উনি আমাদের কাছে যতক্ষণ ছিলেন মোটামুটি সুস্থই ছিলেন আমরা বলতে পারি। উনার কোনো টাকা পয়সা বা কোনো সম্পদ খোয়া গেছে বলে কি আপনাদের কাছে কোনো কিছু বলেছেন, যে উনি কি যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে বের হয়েছিলেন কিনা? আমরা শুনেছি যে তিনি খুলনায় যে রেস্তোরাঁয় খেয়েছিলেন সেই রেস্তোরাঁয় তিনি 170 টাকা বিল দিয়েছিলেন। তার কাছে কি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ছিল, টিকিট কাটার টাকা, রেস্তোরাঁয় খাওয়ার টাকা? ওনার যেই ব্যাগটি ওনার সঙ্গে ছিল সেই ব্যাগে প্রায় 12,500 টাকা, কিছুটা কম বেশি হতে পারে, এই ধরনের টাকা ওনার সঙ্গে ছিল। এবং উনি টিকিট, বাসের যে টিকিটটি উনি বলেছেন যে বাসের টিকিট ওনাকে কাটতে হয়নি, এইটা অপহরণ যারা করেছিল অপহরণকারীরাই ওনাকে এই টিকিটটি দিয়েছিল। আর খাবারের জন্য উনি একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন, সেখানে উনি মনে করতে পারেননি যে কত টাকা বিল উনি দিয়েছেন, তবে বলেছেন যে এরকম খুব বেশি না, এই 100-150 টাকার মতো উনি খেয়েছেন। তো এইরকম টাকা ওনার কাছে ছিল। জনাব বিপ্লব কুমার সরকার, বাসের পেছনের সিটে যখন ওনাকে পাওয়া যায় সেটিকে আপনারা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে সেই বাসটিকে আটক করেছেন? আমরা শুনেছিলাম যে ওই বাসের একজন যাত্রী ফেসবুকে লিখেছে যে প্রায় 40 মিনিটের সময় 40 মিনিটের মতো বাসটি আটক ছিল, তারপরে একটি দল গিয়ে ফরহাদ মজারকে পেছনে আবিষ্কার করে। বাসে যারা যাত্রী ছিলেন তারা কি কেউ ওনাকে তুলতে বা নামাতে দেখেন নাই বা উঠতে নামতে দেখেন নাই, ওরকম কেউ দেখেছেন কিনা? দেখেন, আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব প্রকাশ করতে পারছি না। তবে আমাদের কাছে আমরা যখন নিশ্চিত হয়েছি যে এই বাসটিতে উনি ছিলেন, আমরা তখনই ওই বাসটিতে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার সময় বাসে যাত্রীরাও তো ছিলেন, অন্য যাত্রীরাও তো ছিলেন? অন্য যাত্রীরা ছিলেন, অন্যান্য অনেক যাত্রী। ফরহাদ মজার সাহেব নিজেই বলেছেন যে বাসটি পুরোপুরি ভর্তি না হলেও অনেক যাত্রী বাসে ছিলেন এবং উনি ইচ্ছা করেই বাসের পেছনের সিটে গিয়ে বসেছিলেন একটু আরাম করে বসার জন্য। ওকে, আমরা সর্বশেষ এটি আপনার কাছে জানতে চাইবো যে ফরহাদ মজারের সাথে উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিনা, মিডিয়ার সামনে আসবেন কিনা, এই ব্যাপারে আপনাদের তরফ থেকে কোনো রকম বিধিনিষেধ দেয়া আছে কিনা? প্রশ্নে ওঠে না এই ধরনের কোনো। উনি একজন স্বাধীন মানুষ এবং ফরহাদ মজার সাহেব অপহৃত হয়েছিলেন বলে ওনার পরিবার আমাদের কাছে অভিযোগ করেছিল। আমাদের প্রথম এবং প্রধান কাজ ছিল ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেওয়া। আমরা সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। উনি কার সঙ্গে এখন কথা বলবেন কি বলবেন না, এটা ওনার একান্তই ব্যক্তিগত বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ জনাব বিপ্লব কুমার সরকার। রেডিও স্পিক একটি বিরতি নিচ্ছি। গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বিস্ফোরিত বয়লারটি মেয়াদ উত্তীর্ণ ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানিয়েছেন বয়লারটি নবায়নের মেয়াদ শেষ হয়েছে 24 জুন। এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। সকালে কারখানার ধ্বংসস্তূপে আবারও অভিযান চালায় ফায়ার সার্ভিস। উদ্ধার হয় আরও 4টি মরদেহ। নিখোঁজ সহকর্মীদের খবর জানতে জড়ো হয় হাজারো শ্রমিক। ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ, জানায় এখনো নিখোঁজ কয়েকজন। আমরা একজন তথ্য পেয়েছি, উনি তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি আছেন। বাকি 3 জনের খবরটা আমাদের কাছে এই মুহূর্তে আর কি এখন পর্যন্ত 3 জন, এটা আমরা টেস্ট করার চেষ্টা করছি আর কি। বয়লার বিস্ফোরণের কারণ খুঁজতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। প্রাথমিকভাবে 7টি কারণ চিহ্নিত করেছে তারা। 7টি কারণকে চিহ্নিত করে এখানে বয়লার বিস্ফোরকের বা বয়লার ইন্সপেক্টর রয়েছেন, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিছু রয়েছেন, তাদেরকে দ্বারা সহায়তা করে আমরা কারিগরিকভাবে তদন্ত করার চেষ্টা করছি। বয়লারটি সর্বশেষ গত 24 জুন আর কি 24/6/2017 পর্যন্ত এটি নবায়ন করা ছিল, তারপরে নবায়ন করা হয়নি। উনি বলেছেন যে এটি হয়তো ঈদের পরে নবায়নের আবেদন তারা দিতেন, কিন্তু এই কম সময়ের মধ্যে নবায়ন না করার যে দুর্ঘটনার কারণ এটি আমরা মনে করছি না। সোমবার সন্ধ্যায় মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিধ্বস্ত ভবন আর যন্ত্রপাতির নিচে চাপা পড়েন অনেকে। এরকম বিকট শব্দ আমার জীবনে আমি শুনি নাই। একটা যুদ্ধ পরিস্থিতি যেমন অ্যাটম বোমা ফালায় না, ঠিক আছে, আমার মনে হয় এরকম অ্যাটম বোমা মনে হয় এরকমই হয়। নিচ থেকে উপরে দেখালি কি মানে ছুটে যাইতেছে, খালি চতুর্দিকে ছুটে যেতেছে। হতাহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন কারখানার মালিক মহিউদ্দিন ফারুকী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
কারখানা বয়লার বিস্ফোরণে কথা বলতে এখন আমাদের সাথে আছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। জনাব মুজিবুল হক চুন্নু, আমরা জানি, আপনিও জানেন যে গাজীপুরে যে বয়লারটি বিস্ফোরিত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, 13 জনের মৃত্যু এখন আমরা বলছি, তার মেয়াদ 9 দিন আগে শেষ হয়ে গেছে বলে জেলা প্রশাসন বলছে। এখন কারখানাগুলো মেয়াদ উত্তীর্ণ যন্ত্র দিয়ে চলছে কিনা, বিশেষ করে বয়লারের মেয়াদ থাকছে কিনা, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হয় কিনা, কিভাবে করা হয়, আপনি এটি কিভাবে তদারকি করেন? জনাব মুজিবুল হক চুন্নু। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে গাজীপুরের এই মাল্টি ফেপস লিমিটেড ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সুখ সন্তপ্ত পরিবারদের সুখের সঙ্গে আমি অংশগ্রহণ করছি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমি নিজেও সেখানে যাই, গিয়ে সেখানে প্রয়োজন পরিদর্শন করি। আসলে সেখানে যে বয়লার যেটা বিস্ফোরণ হয়েছে, আমার যেটা ধারণা, সেই বয়লারটা যেভাবে প্রটেক্ট থাকা উচিত, আমার প্রাইমারি আমার মনে হয় সেভাবে প্রটেকশনটা ছিল না, এক। আর 2 নম্বর, এটার মেয়াদও ছিল না। যদিও আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেকশন আমরা করি, বাট বয়লারের বিষয়টা এটা দেখেন শিল্প মন্ত্রণালয়, এটা আমরা দেখি না। তবু নিশ্চয় সরকার যেহেতু আমাদের তো দায়িত্ব আছে। তবে এখানে একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানাতে চাই যে অ্যাকর্ডের, আপনি জানেন যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো 3 ভাগে ইন্সপেকশন চলছে। কিছু অ্যাকর্ড করছে, কিছু করছে অ্যালায়েন্স, আর কিছু শ্রম মন্ত্রণালয় আইএলও সহযোগিতা বুয়েটের মাধ্যমে। তো এই যে ফ্যাক্টরিটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু অ্যাকর্ডের ইন্সপেকশন করা এবং তাদের সার্টিফাই করা। তা অ্যাকর্ড এখানে কাজ করছে, এত গুরুত্ব দিয়ে তারা এত বিশেষজ্ঞদের কাজ করছে, তাদের সার্টিফাই করা একটা ফ্যাক্টরিতে বয়লার মানে বিস্ফোরণ হয়ে আমাদের এতগুলো লোক মারা গেছে, এতে এটা আমার কাছে খুবই একটা মানে আশ্চর্যজনক লাগছে যে অ্যাকর্ড তারা আবার এক্সটেনশন চায়, কিন্তু তাদের তাহলে আজকে তো এখানে প্রশ্ন, তাদেরও সক্ষমতা নিয়ে প্রশ্ন আসছে। অ্যাকর্ডের এই সক্ষমতা নিয়ে প্রশ্ন, জনাব মুজিবুল হক চুন্নু, অ্যাকর্ডের এই সক্ষমতা নিয়ে প্রশ্নটি আপনারা অ্যাকর্ডের কাছে কোনো জবাবদিহি, কোনো ব্যাখ্যা দাবি করেছেন কিনা? তারা যে কারখানাকে, তারা এত বড় বড় কথা বলে যে কারখানাকে তারা কমপ্লায়েন্স কারখানা বলল, সেখানে বয়লার বিস্ফোরণের লোক মারা যাবে, সেটি কেমন কথা? রাইট, আমি আপনার তো একমত। কোর্টের কাছে এখন আমরা কথা বলেন, যেহেতু ঘটনাটা মাত্র কালকে রাত্রে ঘটলো এবং এখনো ঘটনার রেশ শেষ হয় নাই। আপনি জানেন 10 জন লোক মারা গেছিল, একটু আগে আমি খবর পেলাম সেখানে আরো 3 জনের লাশ পাওয়া গেছে। আমাদের এই অবস্থাটা কাটিয়ে ওঠার পরে অবশ্যই কোর্টের কাছে এটা আমরা জিজ্ঞাসা করব যে তারা এত ডাকডোল পিটিয়ে এত কথা বলেন, তাদের সার্টিফাই করা একটা ফ্যাক্টরিতে কিভাবে এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়, তাদেরকে জিজ্ঞাসা করতে আছে, কারণ এটা তো দায়িত্ব তারাও তো এড়াতে পারেন না। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন আমি একটা জিনিস বলবো যে ফ্যাক্টরির মালিক যারা, আমি আগে বলছি এখনো বলবো, তাদেরও দায়িত্ব আছে। তারা তাদের এই সমস্ত সেন্সিটিভ যে সমস্ত জিনিসগুলি আছে, ওই ফ্যাক্টরির অঙ্গগুলি আছে, যেমন বয়লার বা কেমিক্যাল, এগুলি তারা ওয়েল প্রোটেক্টেড আরও মানে করা উচিত। কারণ শুধুমাত্র ইন্সপেকশন করলে যে হয়ে যাবে তা না, মালিকদের সেখানে দায়িত্ব আছে এবং আমি মনে করি মালিকরা আরও এই ব্যাপারে সজাগ হওয়া উচিত। জনাব মুজিবুল হক চুন্নু, আপনি বলেছেন, আপনাকে আমরা কোট করছি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ইন্স্যুরেন্স বাবদ 2 লাখ টাকা এবং অনুদান বাবদ 3 লাখ টাকা করে প্রত্যেক নিহতদের পরিবারকে দেওয়া হবে। মালিক পক্ষ প্রতি পরিবারকে 3 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানা গিয়েছে। আপনি বিভিন্ন সময় আপনি কিন্তু এই ব্যাপারে অনেক সোচ্চার ছিলেন, অনেক সোচ্চার আছেন যে শ্রমিকরা যারা আসলে সুপ্রিম স্যাক্রিফাইস, যদি এই মারা যাওয়ার ক্ষেত্রে তাদের আসলে এই টাকাটা যথেষ্ট নয়, আপনারা আর একটু বেশি বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনারা কথা বলছিলেন ইন্স্যুরেন্সের পরিমাণটা। সেই ক্ষেত্রে সেই কাজ কদ্দূর, মানে 2 লাখ টাকা অনুদান বাবদ 3 লাখ টাকা, মোট 5 লাখ টাকার চেয়ে একটু যেতে বেশি পায়, সেটা আপনিই সোচ্চার ছিলেন, সেটি এখন কোন অবস্থায় আছে? রাইট, আপনি বোধহয় জানেন যে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যদি কর্মস্থলে কোনো শ্রমিক মারা যান তাহলে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে। সেখানে এই কোনো গার্মেন্টস শ্রমিক যদি মারা যান তাহলে ইন্স্যুরেন্স বাবদ 2 লক্ষ টাকা দেওয়ার নিয়ম আছে। সরকারের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে রিকোয়েস্ট করে গার্মেন্টস মালিকদেরকে অনুরোধ করে আমরা যে একটা ফান্ড ক্রিয়েট করেছি, ওই 0.03% ওই আপনার রপ্তানিমুখী শিল্প থেকে এফওবি প্রাইস থেকে কেটে রেখে সেই ফান্ড থেকে কিন্তু আমরা 3 লক্ষ টাকা আরও বেশি, 2 লক্ষর সঙ্গে 3 লক্ষ টাকা আমরা
সংযোগ করেছি। অর্থাৎ আগে 2 লক্ষ টাকা পেত, এখন আরো 3 লক্ষ টাকা এই ফান্ডে ক্রিয়েট করার কারণে শ্রমিক ভাইরা পাচ্ছেন। 5 লাখ, আগে কিন্তু 2 লাখ টাকা পেত, আগে কিন্তু 2 লাখ টাকার উপরে তারা পেতেন না। আমাদের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা এই ফান্ডটা ক্রিয়েট করেছি এবং এই কারণে আরো 3 লাখ টাকা আমরা দিতে পারছি। শুধু তাই না, প্রয়োজনে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা আরো সাহায্য করতে পারবো। ইভেন এমনকি যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য সাহায্য করতে পারি, করবো, এবং আমরা এগুলো করে আসছি। গাজীপুর থেকে শুরু করে প্রায় ময়মনসিংহ যদি না হয় তারও একটু আগ পর্যন্ত যেসব কারখানাগুলি রয়েছে যেখানে অনেক শ্রমিক কাজ করেন, সেই সব জায়গায় বয়লারের মতো যন্ত্রপাতি যেসব জায়গায় রয়েছে বা বিদ্যুতের শর্ট সার্কিট বা ইমার্জেন্সি এক্সিটের যে প্রশ্নগুলি রয়েছে, সেক্ষেত্রে কি আপনার নজরদারিতে রয়েছে বিষয়গুলি যে এগুলি অনেক নিরাপদ, আমাদের শ্রমিকরা কি নিরাপদ, আপনি বলবেন কিনা? আমি প্রথম প্রশ্নের এক্সটেনশন হিসেবে এটা আবার করতে চাই। আমি আপনার এটাই বলবো, শ্রম আইন অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মস্থল নিরাপদ নিশ্চিত করা আমাদের সকলের, সরকার দায়িত্ব, সকলের দায়িত্ব। এবং আমরা সেই লক্ষ্যে, আপনি জানেন যে এই কাজটি যারা করেন, যে ইন্সপেকশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট একটা স্মল, একটা ছোটো ডিপার্টমেন্ট ছিল, মাত্র 300 জনবল ছিল। 2013 সালে রানা প্লাজার ঘটনার পরে এই ডিপার্টমেন্টটা আমরা আপগ্রেড করে প্রায় 1000 জনবল আমরা নিয়োগ করেছি। এবং এগুলি নজরদারি করার জন্য যারা ফিল্ড অফিসার অর্থাৎ ইন্সপেক্টর, ফ্যাক্টরি ইন্সপেক্টর, সেই ইন্সপেক্টর পদ ছিল মাত্র 40টি। এখন আমরা 572টি পদ আমরা ক্রিয়েট করেছি, যেখানে প্রায় 350 ইতিমধ্যেই ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ দিয়েছেন। সেই অফিসারদেরকে আমরা দেশে বিদেশে ট্রেনিং করে, ইকুইপ করে তাদের সক্ষমতা অর্জন করার আমরা ব্যবস্থা করেছি এবং আমরা ফ্যাক্টরিগুলি ইন্সপেকশন করছি। আমি তো, আমার বিশ্বাস যে আমাদের সরকারের পক্ষ থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সমস্ত আমাদের নিজস্ব ইনিশিয়েটিভে যে ফ্যাক্টরিগুলি আমরা ইন্সপেকশন করছি, সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। অ্যাকর্ডও করেছে, অ্যালায়েন্স করেছে, এবং আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে মন্ত্রী হিসেবে বলতে পারি, আমরা যেগুলি করেছি আমাদের করা ইন্সপেকশন যে সমস্ত ফ্যাক্টরি করেছে সেগুলোতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরি, সমস্ত কর্মস্থল আসলে ইন্সপেকশনের দায়িত্ব এই আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্টের। কিন্তু যেখানে ওই আপনার বাংলাদেশে প্রায় 83 লক্ষ কর্মস্থল আছে, 83 লক্ষ, সেই 83 লক্ষ কর্মস্থলকে সরকারের পক্ষ থেকে ইন্সপেকশন ডিপার্টমেন্ট দিয়ে ইন্সপেকশন করানো এটা সম্ভব নয়। তবুও আমরা একটা প্ল্যান অফ অ্যাকশন করেছি আগামী 1 বছরে যে সমস্ত সেন্সিটিভ মানে বয়লার বা কেমিক্যাল যে সমস্ত আছে ফ্যাক্টরিতে বা যে সমস্ত জায়গায় কারখানায়, ওইগুলিকে আমরা আগে আইডেন্টিফাই করে ওইগুলিকে আমরা ইন্সপেকশন আওতায় আনার ব্যবস্থা করেছি। এবং আপনি জানেন যে আমরা ইন্সপেকশন, এই যে ফ্যাক্টরি ইন্সপেকশনের বিষয়টা 10 বছর 20 বছর আগে ছিল না। এই সরকারের আমলে, বিশেষ করে রানা প্লাজা অ্যাক্সিডেন্টের পর আমরা এই সমস্ত ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সক্ষমতা অর্জন করছি, প্লাস আমরা ইন্সপেকশনের ব্যবস্থা করছি। এবং আপনি যেটা বলছেন, শুধু ঢাকা থেকে ময়মনসিংহ নয়, সারা বাংলাদেশের অনেক ফ্যাক্টরি আছে, অনেক কর্মস্থল আছে, বিশেষ করে ফ্যাক্টরি, সেগুলিকে আমরা ইন্সপেকশনের আওতায় আনার জন্য আমরা পর্যায়ক্রমে যেগুলো সেন্সিটিভ সেগুলি আগে এরকমভাবে আমরা একটা প্ল্যান করেছি, সেগুলো আমরা ইন্সপেকশন করছি। আমাদের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। জনাব মুজিবুল হক চূর্ণ, আরেকটি যে বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায়, নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি কি মনে করেন যে আমাদের সক্ষমতা এখন সেই পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত আমরা সেই দুর্ঘটনাকে মোকাবেলা করতে পারি? আমি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কথা বলছি, আমাদের নিজস্ব যে ব্যবস্থা দুর্যোগ মোকাবেলার, সেইগুলির কে আমরা এখন তৃপ্ত বা আমরা ভালো জায়গায় আছি বলে আপনি মনে করেন? গতকাল আমরা দেখেছি গাজীপুরে যখন বয়লার বিস্ফোরণটি হয়, ওখানে পৌঁছাতে সময় লেগেছে, কারণ আমাদের নিজস্ব ব্যবস্থাপনাটি তত ভালো ছিল না। না, আমাদের ব্যবস্থাপনা ভালো ছিল। আমি আপনাকে বলে, আপনি ঘটনাস্থল হয়তো জাননি, আমি আজকে গিয়েছিলাম, যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কাছে রাস্তাগুলি অনেক সরু এবং রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ। আমাদের ঘটনা ঘটার পরে গাজীপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং ইন্ডাস্ট্রি পুলিশ সকলেই, যারা নাকি এদের সাথে এনভলভ, সকলেই কিন্তু সেখানে রাশ করেছেন এবং সঙ্গে সঙ্গে তারা গিয়েছেন। কিন্তু সেইখানে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো ঢুকতে গিয়ে কিছু সমস্যা হয়েছে, কারণ এত সরু এবং এত খারাপ রাস্তা, সেখানে এত ইন্ডাস্ট্রি, সেখানে যেতে একটু সময় লেগেছে, কিন্তু আমাদের লোকজন সবাই সেখানে গিয়েছেন। এবং আমরা সব সময় কিন্তু আমরা জিনিসটা খেয়াল রাখি, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের
আমাদের কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টের লোক কিন্তু এগিয়ে যান। এবং গাজীপুর দেখেন এই গত রাত্রে সারা রাত আমাদের এই গাজীপুরের সিভিল, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং আমাদের এই স্থানীয় নেতৃবৃন্দ এত তারা কাজ করছে, সবাই দরদ দিয়ে, শ্রমিক নেতৃবৃন্দ সহ, যে সেখানে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। এবং আপনি জানেন আরও বিভিন্ন জায়গায় যখনই কোনো ঘটনায় টঙ্গীতে ঘটনা হলো, হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গিয়েছি। আমাদের আন্তরিকতার অভাব নাই, সরকারের আন্তরিকতার অভাব নাই। সরকার যখনই ঘটনা হয় তখনই সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং সরকার বিভিন্ন উপকরণে সেখানে ঝাঁপিয়ে পড়ে। সরকার আন্তরিকতার অভাব নেই এবং আপনি মনে করছেন সরকার প্রস্তুত আছেন। জনাব মুজিবুল হক জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর রেসপেক্টে একটি বিরতি নিচ্ছি। মৌলভীবাজারে হাকালুকে হাওর ও কয়েকটি নদীর পানি বেড়ে ৫ উপজেলার ৩৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ দুর্গতদের। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় বরাদ্দ চেয়েছেন জনপ্রতিনিধিরা। মৌলভীবাজারের ৫ উপজেলায় বন্যা দীর্ঘ হওয়ায় দুর্ভোগ বাড়ছে। ভেঙে গেছে প্রায় ৮০০ কাঁচা ঘর, ভেঙে পড়েছে আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে ২৭৭টি শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে প্রায় ১০০০ হেক্টর জমির আমন ও আউশ ধান। ৩৩টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ৫১৯টি পরিবার। অনেকে চলে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। মাটি লরম হয়ে গেছে গিয়া পানি পানি কমি গেলে এখন যদি ইলেকশন হইতো তাহলে চেয়ারম্যান কমিশনার ফরতেও সব বারবার আইয়া দেখলো না অতটা দিন পানির তোলে, কিন্তু কেউ হইয়া তো জিজ্ঞাসা না। দুর্গতদের পর্যাপ্ত সহায়তার জন্য জরুরি সরকারি বরাদ্দ চেয়েছেন জনপ্রতিনিধিরা। আমরা খালি হাতে কিভাবে মানুষকে উদ্ধার করার জন্য যতটুকু তৎপরতা বা যা কিছু আছে আমরা তো কোনো প্রশাসনের কাছ থেকে বা সরকারি কোনো অনুদান আমরা কোনো কিছু পাচ্ছি না। মানুষের কাছে কি নিয়ে যাব? সোমবার রাতে মৌলভীবাজারে জরুরি সভায় যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরে মঙ্গলবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন তিনি। এর আগের দিনে যে ১০০ টন, এই ৩০০ টন চাল এসেছে। আমরা চাল দিব, ২,০০০ মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি। এইটা কিন্তু সাময়িক, যতক্ষণ পর্যন্ত কষ্ট দূর না হবে আমরা আপনাদের পাশে আছি। হাকালুকি হাওরবাসীর দুর্ভোগ চরমে, তাই এখানে জরুরি ত্রাণ তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে জকিগঞ্জ উপজেলা। এদিকে পানি বাড়ছে যমুনা ও ব্রহ্মপুত্রের। আর ৩-৪ দিন ভারী বৃষ্টি হলে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে এমন আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং সহকর্মী শাহরিয়ার অনির্বাণও আছেন আমাদের সঙ্গে। শাহরিয়ার অনির্বাণ আছেন সিলেটে। আমি বিলু ভাই আপনার কাছ থেকেই জানতে চাইবো যে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি আসলে কতটা আশঙ্কাজনক এই মুহূর্তে বলে মনে হচ্ছে, নাকি প্রতি বছর উত্তরাঞ্চলে যে উজান থেকে পানি নেমে আসে সে স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? খালেদ ভাই, আপনি জানেন যে এই অঞ্চলের বন্যা মূলত ২ থেকে ৩টি নদীর উপরে নির্ভরশীল, যার মধ্যে অন্যতম প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র বা যেটা ভাটিতে যমুনা বলেই পরিচিত। আমি আজকে এই বিষয়টি নিয়ে জানতে চেষ্টা করেছিলাম এখানে যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন রুহুল আমিন সাহেবের সাথে। তিনি আমাকে বেশ কিছু তথ্য দিয়েছেন যে আগামী ৭ তারিখ পর্যন্ত বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে তথ্য তাদের কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে পানির একটি ঊর্ধ্ব গতির কথাই তারা বলছেন এবং ৭ তারিখ পর্যন্ত এই নদীর কয়েকটি পয়েন্টে, বিশেষ করে সারিয়াকান্দি এবং উজানে আরো কয়েকটি পয়েন্টে পানি বাড়বে এবং কোনো কোনো পয়েন্টে বিপদসীমা ছুঁইতেও পারে এমন আশঙ্কার কথাই বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে। আর আপনি জানেন যে এই যে নদীটি যমুনা নদী, এটি কিন্তু যখন ভরা থাকে প্রতি ৩৫ লাখ কিউসেক পানি এই নদীতে ডিসচার্জ হয় এবং এই নদীর তো জন্ম আপনি জানেন যে হিমালয় পর্বত এবং সেখান থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এই নদীটি বাংলাদেশে ঢুকেছে কুড়িগ্রাম হয়ে। আর এই নদীর দুই পারে কিন্তু বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেয় প্রতিবারে। ইতিমধ্যে সেই ভাঙনও শুরু হয়েছে। সরকার অবশ্য চেষ্টা করছে ভাঙন এবং বন্যা প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া যায় সেগুলোর ব্যাপারে তার বগুড়ায় ৩০০ কাজও চলছে ভাঙন এবং বন্যা প্রতিরোধে। আর এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের কাছে রয়েছে তাতে এখন পর্যন্ত
বন্যার আশঙ্কার কথা তারা জানতে পারেনি। তারা 7 দিন বা 8 দিন পর্যন্ত তথ্য পেয়ে থাকে সাধারণত, সেটাতে ভয়াবহ কোনো বন্যা বা মধ্যম কোনো বন্যারও আশঙ্কা করছে না। তবে বন্যার যে পানির যে বৃদ্ধিটা হচ্ছে সেটাতে তারা বলছেন যে এটা কোনো কোনো পয়েন্টে হয়তো বিপদসীমা ছুঁইতে পারে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই নদীতে 93% পানি কিন্তু উজান থেকে আসে, সুতরাং বৃষ্টিপাত এই নদীর 2 তীরে বন্যা বা ব্রহ্মপুত্র বা পদ্মা, ব্রহ্মপুত্র বা যমুনা বন্যার জন্য খুব বিলু ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসছি আপনার কাছে। আমি একটু শাহরিয়ার নির্বাণের কাছ থেকে জানতে চাইবো যে শাহরিয়ার নির্বাণ, আমরা গত 2 দিন ধরে আপনাকে দেখেছি সিলেট এবং মৌলভীবাজারের বন্যা দুর্গত মানুষের তথ্য আপনি আমাদের দিচ্ছেন। আমরা আপনার কাছ থেকে জেনেছি যে 4 লাখের মতো মানুষ কম বেশি পানিবন্দী আছেন 2টি জেলায়। তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার, তারা কোন বিষয়ে সবচেয়ে বেশি আশা করছেন বা ক্ষোভ প্রকাশ করছেন? শাহরিয়ার নির্বাণ। দেখুন, পুরো হাওড়া অঞ্চলে বলতে গেলে যে এখন এই মুহূর্তে তাদের কয়েকটি বিষয়ে ঘাটতি দেখা দিয়েছে। একটি হচ্ছে খাবার, কারণ আপনি জানেন যে অগ্রিম বন্যায় অর্থাৎ অসময়ে বন্যার কারণে আজ থেকে প্রায় 3 মাস আগে পুরো হাওড়া অঞ্চলে কিন্তু যে শস্যর ঘাটতি দেখা দিয়েছে এবং শস্য নষ্ট হয়ে গেছিল, সে বোরো ধান কিন্তু তারা কেউ তুলতে পারেনি। তো যার কারণে এবছরে পুরো মৌসুমটাই কিন্তু কৃষকরা একেবারে শস্য শূন্য তারা কাটাচ্ছেন, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত এই গত 3 মাস আগের যে পানি এসেছিল এই এলাকায়, সে পানিগুলি কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। না যাওয়ার কারণে পাশাপাশি নতুনভাবে পাহাড়ের পাহাড়ি ঢল এবং বর্ষার পানি দুয়ে মিলে পুরোপুরি বলা যায় যে পুরো এলাকা পানির তথৈবচ হয়ে আছে। তো এখানকার দুর্গত এলাকা, যেসব এলাকাগুলো আমরা ঘুরেছি, সেখানে যেটা সব থেকে বড় চাওয়া যা তাদের এখন পর্যন্ত পর্যাপ্ত তারা ত্রাণ পাচ্ছে না, খাবার পাচ্ছে না এবং সেই সাথে কর্মহীন হয়ে আছে এলাকার মানুষজন। শাহরিয়ার নির্বাণ, আমরা যে সিলেটের জেলা প্রশাসকের কথা শুনছিলাম, তিনি কিন্তু বলছেন যে যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে, ত্রাণ তারা দিচ্ছেন, তারপরেও ত্রাণ বা খাবার পানি আসলে কেন পৌঁছেছে না, এই ব্যাপারে প্রশাসন কি বলছেন? আপনার কথা যদি সত্য হয়, তাদের যদি খাবার সংকট থাকে, তাদের যদি পানির সংকট থাকে, দেখুন আজকে সেটি তো প্রশাসনের এই মুহূর্তেই মোকাবেলা করা উচিত। দেখুন, আজকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এসেছিলেন, তিনি আসার পরে মূলত যে ত্রাণ তৎপরতার বিষয়টি সেটি আমরা আমাদের কাছে পুরো একেবারে ছক আকারে আমাদের কাছে জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি বলেছেন যে এই আজকে থেকে অর্থাৎ এই মঙ্গলবার থেকে তারা দুর্গত এলাকায় 10 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তো 7টি উপজেলায় ইউনিয়ন রয়েছে, প্রায় 31টি ইউনিয়ন এখন ক্ষতিগ্রস্ত রয়েছে। তো প্রতিটি ইউনিয়নে কিন্তু 1 লাখ টাকা করেও বরাদ্দ পড়ছে না এবং পাশাপাশি 300 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় কিন্তু একেবারে অপ্রতুল বলা যায়, যে এটা একদম বলা যায় খুব নগণ্যই। তো সেই ক্ষেত্রে এই এলাকার চাহিদা এবং দুর্গত এলাকার মানুষ যা চাচ্ছে, তাদের একদম এখন সব থেকে বড় যে প্রয়োজনটা, তাদের একটি হয় নগদ অর্থ দিয়ে সহায়তা করা, আর তা না হলে পরে বাড়ি বাড়ি গিয়ে যে ত্রাণ দেওয়াটা, সেটাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু বিলু ভাইয়ের কাছে ফিরি। বিলু ভাই, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের উদ্যোগ নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইবো। নিঃসন্দেহে সেই অর্থে প্রবল বন্যা না হলেও মাঝারি ধরনের বন্যায় আছেন মানুষ, উত্তরাঞ্চলে দুর্গত মানুষরা রয়েছেন, প্রশাসন কি উদ্যোগ নিচ্ছেন তাদের জন্য? খালেদ ভাই, আপনি জানেন বিশেষ করে বন্যা যদি এই ব্রহ্মপুত্র বা যমুনা অববাহিকায় হয়, তাহলে যেটি হয় যে বগুড়ার উজান ভাটিতে 6টি জেলায়, এই ডান তীরের 6টি জেলাতে এর প্রভাব পড়ে। এই 6টি জেলার জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তাদের একটি প্রস্তুতি নিয়েছে। তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও তাদেরকে যেসব তথ্য দেওয়া হচ্ছে তার একটা প্রস্তুতি রয়েছে। বিশেষ করে প্রত্যেকটি জেলা প্রশাসনেই কিন্তু কিছু না কিছু করে তারা খাদ্য, নগদ টাকা এবং অন্যান্য ত্রাণ সামগ্রী, বিশেষ করে টিনের মতো যেসব বিষয় আছে, সেগুলো তারা একটা মজুত করবার চেষ্টা করছে। তবে যেহেতু এটি তাৎক্ষণিকভাবে প্রয়োজন হয়, সে কারণে ঠিক কখন কি পরিমাণ লাগবে এটা বলা কঠিন। প্রত্যেকটি জেলা প্রশাসনের যে ত্রাণ অধিদপ্তর, যেটি দুর্যোগ জন্যই মূলত শহরের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে থাকে, সেই মন্ত্রণালয়ের অধীনে এখানে একটু ব্যবস্থা রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি কাজ এই মুহূর্তে যারা করছে সেটি হলো পানি উন্নয়ন বোর্ড, মূলত নদীর তীর সংরক্ষণ। কারণ অনেক রয়েছে যেখানে বাঁধ ভেঙে গেলে পানি বাড়ার সাথে সাথে তার লোকালয়ে ঢুকতে পারে। বিশেষ করে ভাটির জেলা, সিরাজগঞ্জ এবং বগুড়ার কয়েকটি এলাকায় এই আশঙ্কা রয়েছে যদি ঠিক মতো বাঁধের কাজ করতে না পারে। ইতিমধ্যে পানি কিন্তু অনেক জায়গায় বেশ গেছে, সে কারণে কাজেও কিছুটা এখন বিঘ্ন ঘটছে বলে আমরা দেখতে পেয়েছি। আজকে আমি বিকালে সারিয়াকান্দি এলাকায় এসেছি, সেখানে আমি দেখেছি যে বেশ কিছু এলাকায় কাজ করার ক্ষেত্রে ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের বেশ সমস্যাই হচ্ছে।
জনাব হাসিবুর রহমান বিল্লু, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহরিয়ার, অনির্বাণ আপনাকেও। এই ছিল, আমরা আমন্ত্রণ জানাচ্ছি পরের অনুষ্ঠানে।